আসসালামু আলাইকুম। আপনারা সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম নাইম ভাই। হ্যাঁ ভাইয়া শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা হচ্ছে অফিসিয়ালি আজকে আমাদের লাস্ট ক্লাসের দিকে চলে আসছি। যদিও আজকে আমাদের লাস্ট ক্লাস না। আমরা হচ্ছে মোটামুটি থিওরিটিক্যাল যে আমরা জিনিসগুলো শিখতেছিলাম বা প্র্যাকটিস করার জন্য যা জিনিস শিখতেছিলাম, সেই জিনিসগুলো আশা করি আজকের ক্লাসের মাধ্যমে শেষ করতে পারবো। আর হচ্ছে আরেকটা ক্লাস নিব, মাঝখানে কিছুদিন গ্যাপ দিব, গ্যাপ দিয়ে আমরা হচ্ছে আরেকটা ক্লাস নিব। সেই ক্লাসটাতে হচ্ছে আমরা একটা পুরো প্রজেক্ট করার চেষ্টা করব, বা হচ্ছে একটা প্রজেক্টের বাকি স্টেপ গুলা কিভাবে কি করতে হয়, একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কোন স্টেপ ফলো করতে হয়, আমরা সেই জিনিসগুলো দেখবো। তার মাঝখানে আমি চিন্তা করছি আপনাদেরকে হচ্ছে কিছুদিন একটু ব্রেক দিব। ব্রেক দেওয়ার পিছনে কারণ হচ্ছে এরকম, যারা আপনারা ক্লাসটা করতেছেন মোটামুটি রেগুলারই করছেন আপনারা সবাই, তো তারা যেন ঠিক মতো প্র্যাকটিস গুলো করতে পারেন। পাশাপাশি আমি কিছু অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা কমপ্লিট করবেন। এন্ড এগুলোর উপর বেসিস করে আমি হচ্ছে তারপরে একটা ডেট ফিক্সড করে আপনাদেরকে একটা মোটামুটি লম্বা ক্লাস বলা যায় প্রজেক্টের উপরে নিব, ঠিক আছে? কি বলেন আপনারা সবাই এখন এই বিষয়ে? জি ভাই, গ্যাপ দিলে একটু ভালো হয় ভাই। হ্যাঁ, একটা গ্যাপ আমরা তো দিতে প্র্যাকটিস হবে। করার টাইমটা পাবো। জি, এটাই আমি চিন্তা করছি আসলে। আর এমনিতে এখন পর্যন্ত যা পড়ানো হয়েছে তার মধ্যে কি আপনাদের কোনো ধরনের কোনো প্রবলেম থাকলে সেটা বলতে পারেন। না ভাই, হ্যাঁ মাঝে মধ্যে হয়তো বা একটু প্রথমবার করতেছি ভুলে যাচ্ছি, কিন্তু হ্যাঁ ওই ভিডিওটা দেখলে আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে, বুঝতে আচ্ছা, পারতেছি বা প্রসিড হচ্ছে আর কি। যেহেতু এগুলো আমরা প্র্যাকটিস করতেছি, প্র্যাকটিস বলতে শিখতেছি, সেই ক্ষেত্রে দেখা যায় জিনিসগুলো আপনাদের কাছে ইজিয়ার মনে হবে অনেক, যে আচ্ছা এটা তো এখানে এখানে গেলেই হয়ে যাচ্ছে। বাট বেটার হচ্ছে আপনারা মানে স্টেপ বাই স্টেপ চিন্তা করবেন, যে ধরেন আপনার কাছে যদি রিয়েল ডেটা থাকতো সেই ক্ষেত্রে আপনি কোন স্টেপের পরে কোন স্টেপে যাইতেন, এইভাবে চিন্তা করবেন। এই জিনিসগুলো যদি চিন্তা করতে পারেন এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে, ঠিক আছে? তো আমি আরেকটা সাজেশন দিব আপনাদেরকে। আমি হচ্ছে অলরেডি একটা অ্যাসাইনমেন্ট দিয়েছি, আপনারা নিশ্চয়ই পাইছেন অ্যাসাইনমেন্টটা। কেউ কি এখন পর্যন্ত সাবমিট করছেন? আমি যতদূর জানি কেউ করেননি। ভাই, প্রথম অ্যাসাইনমেন্টের 9 নম্বর পয়েন্ট করতে করতে রেখে দিছি, এখনো শেষ হয় না। দিয়ে দেবো একটু ক্লাস শেষে দিয়ে দেবো। আচ্ছা, আমি হচ্ছে কালকে পর্যন্ত সময় দিয়ে রাখছি আপনাদেরকে। মেইনলি আমি হচ্ছে ওটাতে দুই তিনটা জিনিস আপনাদের দিকে ফোকাস করছি। প্রথম কথা হচ্ছে আপনাদেরকে ডেটা সেটটা আমি পিডিএফ ফাইলে দিচ্ছি। এটা ইচ্ছা করেই দেওয়া। ইচ্ছা করে দেওয়ার পিছনে কারণটা হচ্ছে এরকম, যে আপনারা পিডিএফ ফাইল যদি কোনো কারণে পেয়ে যান সেই ক্ষেত্রে আপনারা সেটাকে এসপিএস এ নিয়ে যেতে পারেন কিনা সেটা দেখার জন্যই ওয়ান কাইন্ড অফ, যে কিভাবে নিয়ে যেতে হয়। পাশাপাশি হচ্ছে যে তিনটা অ্যাসাইনমেন্টের মতো ছিল, ফার্স্ট অ্যাসাইনমেন্ট, সেকেন্ড অ্যাসাইনমেন্ট এন্ড ফাইনাল। তিনটেই মোটামুটি আশা করি আপনারা পারবেন। এখন পর্যন্ত যা পড়াইছি তার একদম বেসিক কিছু জিনিস, মানে যেহেতু ওগুলো প্র্যাকটিস ডেটার উপরেই, তো খুব একটা সমস্যা হওয়ার কথা না। তারপরে আমি আশা করব আপনারা সুন্দর মতো একটা মানে অ্যাসাইনমেন্ট যেভাবে সাবমিট করতে হয় লাইক পিডিএফ হিসেবে সাবমিট করবেন। তো এটা হচ্ছে একটা আপনাদের প্রতি সাজেশন থাকবে আমার, যেন আমি চেক করবো আপনাদের ওগুলো, তাহলে ভালো মতো চেক করতে পারবো। ওকে, ওকে, তাহলে আমরা হচ্ছে আমাদের পড়াশোনায় চলে আসবো। ও আচ্ছা, আপনাদের যদি আরো কোনো সাজেশন থেকে থাকে তাহলে আপনারা সাজেশন দিতে পারেন, লাইক আমরা যে কোর্সটা যেভাবে পড়লাম এইভাবে কি ঠিক ছিল কিনা, বা এটাকে আরো কোনো ভাবে আপগ্রেড করা যায় কিনা, এই জাতীয় জিনিস যদি কোনো সাজেশন থাকে আপনারা বলতে পারেন। নাইম ভাই, আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্টটা করার পর আসলে বুঝতে পারবো জিনিসটা কিরকম, তখন আমাদের গ্যাপটাও ফাইন্ডিংস হবে, অথবা আদার্স কোনো কিছু থাকলে বুঝতে পারবো আর কি। হ্যাঁ, এটা অবশ্যই প্র্যাকটিক্যাল কাজ না করা পর্যন্ত এখন যা দেখবেন তাই মনে হবে সহজ, প্লাস মনে হবে যে আমি সব বুঝছি। এই জিনিসগুলো একদম স্বাভাবিকভাবেই মনে হবে। আর যখন রিয়েল ওয়ার্ল্ড ডেটা নিয়ে কাজ করবেন তখন একটু এদিক ওদিক মনে হবে। জিনিসগুলো এদিক ওদিক মনে হবে এরকমটা না, জাস্ট ধরতে পারতে হবে যে আমাকে এখানে কি করতে হবে। যেমন আমি যদি আপনাদেরকে বলে দেই যে আপনারা এনোভা রান করেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন যে ইজিলি সবাই সুন্দর মতো এনোভা রান করে ফেলতে পারবেন। বা যদি বলে যে টি টেস্ট রান করেন, তাহলে দেখবেন যে আপনারা সবাই টি টেস্ট রান করতে পারবেন। বাট ফেক টেস্ট কোন সিচুয়েশনে কোনটা রান করতে হবে বা কিভাবে আপনাকে এই জিনিসটা চিন্তা করতে হবে, এই জিনিসটা ধরতে পারাই হচ্ছে সমস্যা। যাই হোক, আমি আশা করি ওই জিনিসগুলো ইন ডিটেলস দেখাইতে পারবো। তো আমরা হচ্ছে আমাদের ক্লাসে চলে যাই। আমাদের ক্লাস হচ্ছে কোরিলেশন এন্ড রিগ্রেশন অ্যানালাইসিস। তো এখানে দুইটা টার্ম আমরা ইউজ করতেছি, একটা হচ্ছে কোরিলেশন, একটা হচ্ছে রিগ্রেশন। এই জিনিসটা কি? কোরিলেশন জিনিসটা হচ্ছে দুইটা নিউমেরিক ডেটা যদি থাকে, দুইটা নিউমেরিক ডেটা একটা আরেকটার সাথে কি পরিমাণ রিলেটেড সেটাকে যখন আমরা দেখতে চাই, তখন আমরা যেটা নিয়ে কাজ করে থাকি সেটা হচ্ছে কোরিলেশন অ্যানালাইসিস।
নিউমেরিক্যাল ডেটার মধ্যে সম্পর্ক, জাস্ট দুইটা ভেরিয়েবলের মধ্যে, যে একটা আরেকটার উপরে কি পরিমাণ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, ওকে। এখন এখানে আরেকটা আছে হচ্ছে রিগ্রেশন। আমি জাস্ট কনসেপ্ট গুলো বলতেছি। রিগ্রেশনটা হচ্ছে যখন আপনারা দেখলেন যে ডিপেন্ডেন্ট কি পরিমাণ, এরপরে আমরা দেখতে পারি একটা যদি কিছুটা বাড়ে তাহলে আরেকটা কি পরিমাণ বাড়বে, বা একটা ভেরিয়েবল যদি কিছুটা পরিমাণ কমে তাহলে আরেকটা ভেরিয়েবল কি পরিমাণ চেঞ্জ হবে, বাড়বে নাকি কমবে, বা কি পরিমাণ বাড়বে বা কমবে। এই জাতীয় জিনিসগুলো যখন আমরা বের করে আনতে চাই তখন সেটাকে আমরা রিগ্রেশনের মধ্যে ফেলে। তো আসেন আমরা ইন ডিটেলস একটু বোঝার চেষ্টা করি। ধরেন কোরিলেশন অ্যানালাইসিস, আমি বললাম দুইটা ভেরিয়েবল একটা আরেকটার সাথে কতটুকু রিলেটেড, জাস্ট কতটুকু রিলেটেড, এইটা যখন আমরা বের করব নিউমেরিক্যাল ভেরিয়েবলের মধ্যে তখন সেটাকে আমরা বলি কোরিলেশন অ্যানালাইসিস। এটা হচ্ছে স্ট্রেংথ এন্ড ডিরেকশন অফ দ্য রিলেশনশিপ দুইটা ভেরিয়েবলের মধ্যে। এখানে আমরা তিন রকম কোরিলেশন পাই। একটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, মানে একটা বাড়লে আরেকটাও বাড়বে। একটা হচ্ছে নেগেটিভ কোরিলেশন, যখন একটা বাড়লে আরেকটা কমবে। আর একটা হচ্ছে নো কোরিলেশন, যখন একটা বাড়লে আরেকটার কোনো চেঞ্জ হবে না, মানে দুইটা একদম টোটালি ইন্ডিপেন্ডেন্টই বলা যায়, অন কাইন্ড অফ। তো এরকম হচ্ছে আমাদের কোরিলেশন অ্যানালাইসিস। আর এখানে আমি দুই রকম কোরিলেশন অ্যানালাইসিস টেকনিকের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। একটা হচ্ছে পিয়ারসন কোরিলেশন, যেটা মূলত হচ্ছে দুইটা কন্টিনিউয়াস ভেরিয়েবল, যে দুইটা নিউমেরিক্যাল ডেটা যদি হয়, নিউমেরিক্যাল ডেটার যখন আমরা বের করব তখন আমরা পিয়ারসন কোরিলেশন করি। পিয়ারসন কোরিলেশনের ভ্যালু যখন +1 এর কাছাকাছি তখন আমরা বলি পজিটিভ কোরিলেশন, যখন -1 এর কাছাকাছি তখন আমরা বলি হচ্ছে নেগেটিভ কোরিলেশন। ঠিক আছে, আর জিরোর কাছাকাছি হলে তখন কোনো কোরিলেশন নাই বলেই আমরা এটাকে জাজ করি। এটা কিভাবে করতে পারি? অ্যানালাইজ কোরিলেট বাইভেরিয়েট, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে আমি এটা ওপেন করে নেই। ওকে, এটাও একটু পড়ায় ফেলি, এই জিনিসটাও সেম। আমরা স্পেয়ারম্যান কোরিলেশনটা করে থাকি হচ্ছে যখন আমাদের আপনাদের ডেটাটা যেটা থাকে ডেটাটা হচ্ছে অর্ডিনাল ডেটা। অর্ডিনাল ডেটা কোনটা মনে আছে আপনাদের? একটু এক্সাম্পল দেন তো কেউ, যে অরিজিনাল ডেটা কোনটা ছিল আমাদের। যে কেউ একটা এক্সাম্পল দিলে বেটার হয়, যে কোনটাকে আমরা অরিজিনাল ডেটা বলতেছিলাম আসলে। ভাইয়া যে ডেটার মেজারমেন্ট স্কেল নাই, ফর এক্সাম্পল নেম। আচ্ছা, নেমকে কি আমরা অরিজিনাল বলছিলাম, না নেমকে নমিনাল বলতেছিলাম? না না না, এটা হবে ওই যেটার মানে ক্যাটাগরাইজ যেটা অর্ডার এবং র্যাঙ্কড আছে, যদি আমি ভুল না বলি। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ এরকমই। যেমন ধরুন হচ্ছে আমরা রেটিং যেটাকে করি, লাইকার্ট স্কেল বলতে পারেন, বা রেটিং সিস্টেম যেগুলো আছে। যেমন ধরুন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ডাউনলোড করতেছেন, তো অনেক সময় দেখবেন যে অ্যাপটা ইনস্টল করার 2-1 মিনিট চালানোর পরে দেখবেন যে আপনাদের কাছে বলতেছে যে অ্যাপটাকে রেটিং করেন। তো এই যে রেটিং করতেছেন, একটা সিরিয়ালাইজ, আপনার একটা রেটেড ভ্যালু দিতেছেন, এই জাতীয় বিষয়গুলোকে আমরা বলি হচ্ছে অর্ডিনাল ডেটা। ঠিক আছে, যেমন মেল ফিমেলকে কি আপনারা রেটিং মানে সিরিয়ালাইজ করতে পারবেন? মেলকে উপরে রাখবেন নাকি ফিমেলকে উপরে রাখবেন, এরকম কি বলা সম্ভব? না ভাইয়া। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে অর্ডিনাল ডেটা না, এটা হচ্ছে নমিনাল ডেটা। আর যদি আপনি সিরিয়ালাইজ করতে পারতেন, মেলকে উপরে রাখা সম্ভব বা ফিমেলকে উপরে রাখা সম্ভব, এরকম যদি কোনো সিরিয়াল করা সম্ভব হতো, বা এসেন্ডিং বা ডিসেন্ডিং অর্ডারে সাজানো সম্ভব হইতো ডিরেক্টলি, তাহলে তখন আমরা সেটাকে বলতাম যে এটা হচ্ছে আমাদের অর্ডিনাল ডেটা। যাই হোক, আমরা এখন এই যে একটা বের করে ফেলছি ডেটা সেট, এই ডেটা সেটের উপর বেসিস করে আমরা এখন কোরিলেশন চেক করব। যদি ধরেন আমি বলি যে স্টাডি আওয়ার্স এর উপর বেসিস করে আমি চাচ্ছি কে কতক্ষণ পড়ে, তার উপর বেসিস করে তার এক্সাম স্কোরটা কেমন আসতেছে সেটা আমি চেক করব। যে পড়াশোনা বেশি করলে এক্সাম স্কোর ভালো হয়, নাকি পড়াশোনা বেশি করলে এক্সাম স্কোর খারাপ হয়, নাকি পড়াশোনা বেশি করার সাথে কোনো এক্সাম স্কোরের সম্পর্ক নাই। এই জাতীয় একটা কোরিলেশন আমরা বের করার চেষ্টা করব। সেটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অ্যানালাইজে যেতে হবে। অ্যানালাইজে যাওয়ার পরে কোরিলেটে যেতে হবে। অ্যানালাইজ দেন কোরিলেট, যাওয়ার পরে এই যে বাইভেরিয়েট দেখতে পাচ্ছেন, অ্যানালাইজ কোভেরিয়েট কোরিলেট দেন বাইভেরিয়েট, যাওয়ার পরে হচ্ছে এখানে আমাকে ভেরিয়েবল দুইটাকে বলে দিতে হবে। তাহলে আমরা হচ্ছে এই দুইটা ভেরিয়েবল, আমি যদি এই দুইটা ভেরিয়েবলকে এখানে দিয়ে দেই, এখন এই দুটো তো আমার কন্টিনিউয়াস ছিল তাই না, তার মানে আমি যে পিয়ারসনে টিক মার্ক দেওয়া আছে, যদি না থাকতো আমি হচ্ছে এখানে তখন স্কয়ার মেরে দিতাম যদি অর্ডিনাল হইতো। যেহেতু আমার এটা হচ্ছে কন্টিনিউয়াস, সেহেতু আমি হচ্ছে পিয়ারসনে টিক মার্ক দিয়ে রাখলাম। ওকে, এরপরে যদি আমি হচ্ছে এটাকে ওকে করে দেই, দেখেন এখানে আমি দেখতে পাচ্ছি স্টাডি আওয়ার্স এর সাথে এক্সাম স্কোরের কোরিলেশন হচ্ছে 0.993।
এটা কি একদম 1 এর খুব কাছাকাছি না, +1 এর? জি ভাই। তার মানে হচ্ছে এদের মধ্যে রিলেশনটা হচ্ছে পজিটিভ কোরিলেশন, দ্যাট মিন্স একটা বাড়লে আরেকটাও বাড়বে। স্টাডি আওয়ার যদি বাড়ে তাহলে এক্সাম স্কোরও বাড়বে, এরকম একটা সম্পর্ক আমরা এখানে পাই যাচ্ছি। ঠিক দেখেন 0.993 এর নিচে সিগনিফিক্যান্ট ভ্যালুটা কত দেওয়া আছে, 0.001 এর থেকে ছোট। তার মানে এটা কি মিন করতেছে বলেন তো, আমরা নাল হাইপোথিসিস রিজেক্ট করতেছি, অল্টারনেটিভ অ্যাকসেপ্ট করতেছি, এমন কিছু না? জি ভাইয়া। হ্যাঁ, এইখানে নাল হাইপোথিসিসটা হচ্ছে দেয়ার ইজ নো কোরিলেশন, এটা হচ্ছে নাল হাইপোথিসিস। অল্টারনেটিভ হাইপোথিসিস হচ্ছে দেয়ার ইজ কোরিলেশন। তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজ স্ট্রং কোরিলেশন, পজিটিভ কোরিলেশন এখানে আছে। আমরা এখান থেকে এই দুইটা ভেরিয়েবলের সাপেক্ষে এই জিনিসটা এখান থেকে আমরা বুঝতেছি। এটা কি বুঝছেন তাহলে এটার এক্সপ্লেনেশনটা? জি ভাই। ওকে, তাহলে স্কোয়ারম্যান কখন করব, যদি আমাদের অর্ডিনাল ডেটা হইতো, জাস্ট ওইখান থেকে পিয়ারসন না সিলেক্ট করে আমাদেরকে অর্ডিনাল সিলেক্ট করে দিতে হবে, তাহলেই হবে। তো এই যে আমি বলতেছি +1 এর কাছাকাছি হলে সেটাকে আমরা পজিটিভ বলবো, -1 এর কাছাকাছি হলে নেগেটিভ বলবো। তো এগুলাকে তো আরো ভাগ করা যায়, বিভিন্ন পোর্শনে ডিভাইড করা যায়। তো এই পোর্শনের আমি একটা ডেমো দিয়ে রাখছি আপনাদের জন্য, যেন আপনারা যখন এগুলা জিনিস নিয়ে কাজ করবেন আপনাদের জন্য সুবিধা হয়। যেমন বলছি 0.00 থেকে 0.019 পর্যন্ত যদি হয়, এই কোরিলেশনটাকে আমরা বলি ভেরি উইক কোরিলেশন। প্লাস হলে বলবো ভেরি পজিটিভ, সরি, পজিটিভলি ভেরি উইক কোরিলেশন। আর যদি নেগেটিভ হইতো তখন আমরা বলতাম নেগেটিভলি ভেরি উইক কোরিলেশন। তো এইভাবেই মোটামুটি এই যে ভেরি উইক, উইক, মডারেট, স্ট্রং, ভেরি স্ট্রং, 5টা পোর্শনে আমি ডিভাইড করে আপনাদেরকে দিছি এক্সপ্লানেশন করতে যেন আপনাদের সুবিধা হয়। ওকে, এরপর আমরা চলে আসবো হচ্ছে সিম্পল লিনিয়ার ইকুয়েশন। সিম্পল লিনিয়ার ইকুয়েশন কি আমি যদি এটা একটু বলি, এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে প্রেডিক্ট করার ওয়ে, যখন আপনি একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আপনার কাছে আছে। দ্যাট মিনস আপনার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন 1 ইউনিট ইনক্রিজ করা হয় অথবা 1 ইউনিট ডিক্রিজ করা হয়, ঠিক তখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কতটা ইনক্রিজ হইতেছে অথবা কতটা ডিক্রিজ হইতেছে, এই জিনিসটা মেজারমেন্ট করার একটা প্রসিডিউর। ধরেন আপনার কাছে ডেটা আছে যে এক্সাম, আপনি ধরেন পড়াশোনা করেন, 1 ঘন্টা পড়াশোনা করলে এরকম স্কোর হবে, 2 ঘন্টা পড়াশোনা করলে এরকম স্কোর হবে, 3 ঘন্টা পড়াশোনা করলে এরকম স্কোর হবে। 4 ঘন্টার জন্য কোনো ডেটা নাই। আবার দেওয়া আছে 5 ঘন্টা পড়াশোনা করলে এরকম স্কোর হবে, 6 ঘন্টা পড়াশোনা করলে এরকম স্কোর হবে। তো দেখেন আপনার কাছে এরকম 5টা ডেটা আছে, বাট আপনার কাছে 4 ঘন্টা পড়াশোনা করলে কিরকম স্কোর হইতে পারে এরকম কোনো আপনার কাছে স্কোর দেওয়া নেই। তো সেই ক্ষেত্রে এখন আপনি চাচ্ছেন 4 ঘন্টা পড়াশোনা করলে কিরকম স্কোর হইতে পারে এটা জানতে। তখন আপনি যেটা করতে পারেন, আপনি তখন এই যে রিগ্রেশন ইউজ করে 4 ঘন্টা পড়াশোনা করলে কিরকম স্কোর হইতে পারে সেই জিনিসটা আপনি প্রেডিক্ট করতে পারেন বা ক্যালকুলেট করতে পারেন। আমি কি বুঝাতে পারছি লিনিয়ার রিগ্রেশনের কাজটা কি? নাইম ভাই, এটাকে আমি যদি আপনি যেটা এক্সাম্পল দিয়েছেন ওটার উপর ভিত্তি করে যদি বলি, ধরেন আমাকে 5 আওয়ার্স বেসড একটা ইনফরমেশন দেওয়া আছে, ওখান থেকে কি কোন একটা মিসিং হলে এরকম হলে কি আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশনটা ইউজ করি হ্যাঁ, আমরা বা কোন একটা এই কিছু বের করার জন্য? আমি আমি বলি, হ্যাঁ, এখানে যদি আমরা ধরেন 1 থেকে 10 রেঞ্জের ডেটাগুলোর মধ্যে আমাদের বিভিন্ন স্টাডি আওয়ারের জন্য এক্সাম স্কোর দেওয়া আছে। তো যদি আমরা 1 থেকে 10 এর মধ্যেই অন্য কোনো সংখ্যা, লাইক আমার 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম 10টার জন্যই দেওয়া আছে, বাট 5.5 ঘন্টা পড়লে কিরকম স্কোর হবে এটা আমাদের কাছে দেওয়া নাই। আমি যদি সেটাও ক্যালকুলেট করতে চাই আমি তখন লিনিয়ার রিগ্রেশন ইউজ করব। এটাকে আমরা বলি হচ্ছে ইন্ট্রাপোলেশন। এটা জানার দরকার এখন নাই। বুঝছি ভাই। হ্যাঁ, তবে এরকমও হইতে পারে সিচুয়েশন যে 10 এর বাইরেও মানে প্রেডিক্ট করতে হইতে পারে, সেটাকে আমরা বলি এক্সট্রাপোলেশন। এইটার জন্য আবার হচ্ছে লিনিয়ার রিগ্রেশন খুব ভালো প্রেডিকশন দেয় না, বাট নরমালি মানে এমন না যে একদম খারাপ দেয়, তুলনামূলক খুব একটা ভালো না। ওকে, আমরা এটার একটু জিনিসটা বোঝার চেষ্টা করি। লিনিয়ার রিগ্রেশনের জন্য আমাদের কিছু অ্যাজাম্পশন আছে। আমাদের নাইম ভাই, অ্যাজাম্পশন, ইকুয়েশনটা একটা কোয়েশ্চেন ছিল ভাই, আগের পেজে যে একটা ইকুয়েশন ছিল, কাইন্ডলি ওটা একটু বুঝাবেন, যেহেতু এটা অনেক সময় রিসার্চের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের লিখতে হয়, তো একটু ঝামেলা আছে, এটা একটু আমাকে একটু বুঝাই দিবেন কাইন্ডলি। আচ্ছা আমি হচ্ছে এটার এক্সপ্লেনেশনটা একটু পরে দেবো, ওই জন্য আমি এটাকে স্কিপ করছি, একটু পরে আবার ও আসছে। আচ্ছা, ঠিক আছে মানে ঠিক আছে। মানে এটাকে আমি এক্সাম্পলের সাপেক্ষে দিলে বেশি বেটার, ওই জন্য আমি এক্সাম্পলের সাপেক্ষে দেবো। ওকে, তো দেখেন আমি যদি বলি যে হচ্ছে অ্যাজাম্পশন আছে, এখানে কিছু অ্যাজাম্পশন গুলো হচ্ছে যে লিনিয়ারিটি, মানে ডেটা গুলোর মধ্যে লিনিয়ার সম্পর্ক থাকবে, লিনিয়ার সম্পর্ক না থাকলে যদি নন লিনিয়ার সম্পর্ক থাকে সেক্ষেত্রে আপনি হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন করতে পারবেন না। এরপরে ডেটা গুলাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে, ধরেন আপনি যে রেজাল্ট গুলো পাইতেছেন রেজাল্ট গুলো ইন্ডিপেন্ডেন্ট।
স্টাডি আওয়ার্স কতক্ষণ পড়বে এটা একমাত্র অবজারভার জানে সে কতক্ষণ পড়বে, এটার উপরে মানে অন্য কারোর ইফেক্ট নাই এরকম ধরে নিতে হবে। এরপর হোমোসেরাস্টিসিটি, লাইক সে কতক্ষণ পড়বে, প্রত্যেকটা মানুষের জন্য যদি চিন্তা করেন যে সে আসলে কতক্ষণ পড়বে এটা তার উপরে ডিপেন্ড করতেছে, and তার একটা মানে নির্দিষ্ট ভেরিয়েন্স থাকবে। যেমন একজন মানুষ, ধরেন আমি যদি আমার কথা বলি, আমি অনেক কম পড়ি। তো ধরেন আমি হচ্ছে 2 ঘন্টা পড়তেছি, 3 ঘন্টা পড়তেছি। তো আমি হুট করে কোনোদিন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা পড়তে পারবো না। তার মানে এই জিনিসটা আমার কাছে অস্বাভাবিক, এরকম কোনো আমার কাছে বড় কোনো কিছু চলে আসবে না। বা আমি ধরেন সবসময় 20 ঘন্টা পড়ি, তাহলে দেখবেন আমি অলওয়েজ চেষ্টা করবো 20-এর কাছাকাছি সময় নিয়ে পড়তে। দেখবেন যে আমি কোনোদিন যদি একদম 1 ঘন্টা পড়ি, সেদিন দেখবেন যে আমার সাথে যাচ্ছে না আসলে। মানে এরকম ধরেন আমি যে জায়গায় থাকি, মানে আমার আশেপাশের পরিবেশের মধ্যে আমি অবস্থান করতেছি, বা আমার ভেরিয়েন্সটা অনেক কম থাকতেছে, এই জাতীয় সিচুয়েশনটাকে আমরা বলি হোমোসেরাস্টিসিটি। কনস্ট্যান্ট ভেরিয়েন্স অফ ইরোডস, ইরোডস এর ভেরিয়েন্সটা অনেক মানে কনস্ট্যান্ট, ওয়ান কাইন্ড অফ কনস্ট্যান্ট। একদম হুবহু কনস্ট্যান্ট হয় না, হুবহু কনস্ট্যান্ট হলে তো আসলে ভেরিয়েশন থাকে না। যাই হোক, এরপর হচ্ছে নর্মালিটি। ইরোডস এর ডেটাগুলো যেগুলো থাকছে এগুলো হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করবে। নর্মাল ডিস্ট্রিবিউশন মিনস আমি অলরেডি আপনাদেরকে শেপটা সম্পর্কে ধারণা দিচ্ছি। ওকে, এরপরে যদি আমি আপনাদেরকে বলি যে সিএসসি স্টেপ গুলা কি, কিভাবে আপনারা এটা রান করতে পারেন। রান করার প্রসিডিউর হচ্ছে অ্যানালাইজ, দেন রিগ্রেশন, দেন লিনিয়ার। আমি যদি একটু দেখাই, এই দুইটার সাপেক্ষে যদি বলি, স্টাডি আওয়ার্সের সাপেক্ষে আমি এক্সাম স্কোরের কথা যদি বলি, অ্যানালাইজ, দেন হচ্ছে রিগ্রেশন, দেন লিনিয়ার। অ্যানালাইজ, রিগ্রেশন, দেন লিনিয়ার। এখানে গেলাম, যাওয়ার পরে আমি এখন বলে দিলাম এক্সাম স্কোরটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর স্টাডি আওয়ার্সটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আমি দুইটা জায়গায় দিয়ে দিচ্ছি। এরপরে যদি আমি ওকে করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে এন ওভার রেজাল্টটা। আচ্ছা, আমি কি কি রেজাল্ট আছে এগুলো একটু এক্সপ্লেন করি। এটা হচ্ছে জাস্ট এন্ট্রি করছি কোন মেথডটাকে। এটা হচ্ছে মডেল সামারি। মডেল সামারিতে আর স্কোয়ার্ড এর ভ্যালু আসছে 0.987, আর স্কোয়ারের নিচে দেখেন মডেল সামারিতে। এটার মানে হচ্ছে আমার মডেলটা 98%, 98.7% একুরেট, আমি যে মডেলটা রান করছি। এন্ড এখানে হচ্ছে আপনার যে স্ট্যান্ডার্ড ইরোডসটা বলে দিচ্ছে আলটিমেটলি। ওকে, এরপরেরটাতে দেখেন এনোভা একটা বলে দিচ্ছে পুরো মডেলটার জন্য। মডেলটা সিগনিফিকেন্ট কিনা সেটা দেখেন। মডেলের সিগনিফিকেন্ট ভ্যালু হচ্ছে 0.001 এর থেকে ছোট। যেহেতু 0.001 এর থেকে ছোট, সেক্ষেত্রে আমরা বলতে পারি না যে মডেলটা সিগনিফিকেন্ট। জি নাইম ভাই। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমরা বুঝলাম। এরপরে যদি আমরা এখন বলি, ফাইনালি লাস্টের দিকের কোএফিসিয়েন্টটাতে চলে আসেন। এটা হচ্ছে আমাদের এই রিগ্রেশনের রেজাল্ট। এইখানে কনস্ট্যান্টের নিচে বি এর নিচে কনস্ট্যান্টের ভ্যালুটা দেখতেছেন -0.336, আর স্টাডি আওয়ার্স হচ্ছে 9.995। দ্যাট মিনস, ধরেন আমি যদি এরকম বলি যে যখন আপনি পড়বেনই না তখন আপনার রেজাল্টটা হচ্ছে একদম নেগেটিভ হওয়ার চান্সও থাকে। জাস্ট আমার ডেটা বলতেছে, আমার ডেটা তো প্র্যাকটিস ডেটা, সেক্ষেত্রে এটাকে আমি কাজ করতে পারি না, বা এটা সিগনিফিকেন্ট কিছুও না। ওকে, যদি আমি স্টাডি আওয়ার্সটা হচ্ছে ইনক্রিজ করি, 1 ঘন্টা স্টাডি আওয়ার্স ইনক্রিজ করার জন্য আমার এক্সাম স্কোরের রেজাল্ট বাড়তে পারে 9.995 মার্ক। এটা বুঝেন, এটা বুঝলে কাজ হয়ে যাবে। স্টাডি আওয়ার্স 1 ঘন্টা ইনক্রিজ করার জন্য আমার এক্সাম স্কোর ইনক্রিজ করবে 9.995 মার্ক। বুঝতেছেন? এটা কি বুঝছেন? ভাই এই নেগেটিভ ভ্যালু দ্বারা কি বোঝালো? আচ্ছা, আমি বলি, ওইটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু। যখন আপনি কোনো ধরনের পড়াশোনাই করবেন না, স্টাডি আওয়ার্স আপনার 0, তখন আপনার নেগেটিভ মার্ক আসার চান্স আছে, এরকম একটা জিনিস সিচুয়েশন বলতেছে। যদিও এটা বাস্তবসম্মত না, বাট আলটিমেটলি এরকম একটা সিচুয়েশনের কথা বলতেছে। যদি আপনি কোনোভাবেই কোনো পড়াশোনা না করেন, তখন আপনার নেগেটিভ মার্কস তো আসতে পারে। আর এখানে যে আহ, এই যে 9.995টা আসছে স্টাডি আওয়ার বলতে পার আওয়ারে এত মার্কস ইনক্রিজ করার ইনক্রিজ, চান্স। জি জি এটা ইন্টারপ্রিটেশন তাহলে এরকম হবে, তাই তো ভাই? জি এরকম হবে। এন্ড পাশে আমরা ওই যে সিগনিফিকেন্ট ভ্যালুটার দিকে তাকায় বলতে পারি যে কোনটা সিগনিফিকেন্ট কোনটা সিগনিফিকেন্ট না। এটা আমরা এখান থেকে দেখে বলে ফেলতে পারি। এই যে নিচেরটা সিগনিফিক্যান্ট, উপরেরটা সিগনিফিক্যান্ট না। জি, তো এটা হচ্ছে আমাদের সিম্পল লিনিয়ার রিগ্রেশন। এরপরে সেম জিনিসটাই আমরা যদি একটু
আমরা যদি এবার মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে যাই, সিম্পল লিনিয়ার রিগ্রেশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে একটা, আর মাল্টিপল লিনিয়ার রিগ্রেশনে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে অনেকগুলো। তাহলে আমরা অনেকগুলোতে যাই। নাই ভাই, জি সিম্পল লিনিয়ার রিগ্রেশনের মধ্যে তার মানে কি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, এরকমই কি, নাকি এর থেকে বেশি হওয়ার অপশন আছে, লাইক একটা না, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটাই থাকবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটাকে বলি আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন। যদি একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হয় তখন আমরা বলি এটাকে মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। ওকে ভাই। আমরা এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন করব। দেখেন আমি চাচ্ছি যে কি দেখব, ধরেন হাউসের প্রাইসটা আমি দেখব, আমার হাউসের প্রাইসটা কত। তো হাউসের প্রাইসটা আমি কিভাবে দেখব, আমি চাচ্ছি যে আমার হাউসটা হচ্ছে স্কোয়ার ফিটটা কত, স্কোয়ার ফিটের, কয়টা বেডরুম আছে, তারপরে হচ্ছে ডিসটেন্স টু দ্য সিটি সেন্টার, এই তিনটা ভেরিয়েবলের উপর ডিপেন্ড করে আমি দেখতে চাচ্ছি যে আমার হাউসটার প্রাইস কত। ঠিক আছে, তাহলে আমাকে যেটা করতে হবে সেম ভাবে অ্যানালাইজ রিগ্রেশন, লিনিয়ার রিগ্রেশন, এইখানে জাস্ট এই যে এই জায়গা থেকে আমাকে বলে দিতে হবে যে কোন কোনগুলাকে নিয়ে কাজ করব। স্কোয়ার ফিটটাকে নিব আমি, এরপরে নিব আমি বেডরুম, এরপর নিব ডিসটেন্স টু দ্য সিটি, আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে আমি চেঞ্জ করে দিব, হাউস প্রাইসটা হচ্ছে আমার এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তার মানে আমি তিনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিচ্ছি আর একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নিচ্ছি। এবার যদি আমি ওকে করে দেই, সেম মডেল সামারি আসছে, অ্যানোভা আসে, এই জিনিসগুলো আপনাদের আমি অলরেডি বলে ফেলছি, কোএফিসিয়েন্টটাতে চলে আসে। এটার এক্সপ্লেনেশনটা আপনারা একটু বুঝেন। এটার এক্সপ্লেনেশনে দেখেন কনস্ট্যান্টের ভ্যালু আসে 7371, দ্যাট মিনস সবগুলাই যখন জিরো তখন হচ্ছে আপনি এরকম পরিমাণ লস করতে পারেন, জাস্ট হচ্ছে একটা সিচুয়েশনে বুঝাইছি। বাট যখন আপনার বাসাটার সাইজ 1 স্কোয়ার ফিট ইনক্রিজ করবে, বাকি সবকিছু কনস্ট্যান্ট, লাইক বেডরুম সংখ্যা কনস্ট্যান্ট, ডিস্টেন্স টু দ্য সেন্টার সিটি সেন্টার এটাও কনস্ট্যান্ট, তখন যদি আপনার বাসার সাইজ 1 স্কোয়ার ফিট ইনক্রিজ করে আপনার মানে বাসা ভাড়া যেটা হচ্ছে হাউস প্রাইসটা হচ্ছে আপনার 152.709 টাকা পরিমাণ ইনক্রিজ করবে। এটা বুঝেন, সবকিছু কনস্ট্যান্ট, শুধুমাত্র স্কোয়ার ফিট 1 ইউনিট ইনক্রিজ করলে আপনার 152.709 ইউনিট ইনক্রিজ করবে হাউস প্রাইস। ঠিক আছে, নাই ভাই, কাইন্ডলি আরেকটু রিপিট করে। আচ্ছা আচ্ছা, আমি আবার বলতেছি, এটা আমি বলতেছি এরকম, যখন আপনার সবকিছু লাইক বেডরুম সংখ্যা, তারপরে ডিস্টেন্স টু দ্য সিটি সেন্টার, এই দুইটা জিনিস কনস্ট্যান্ট, তখন আপনার বাসার সাইজ 1 স্কোয়ার ফিট মানে প্রতি 1 স্কোয়ার ফিট ইউনিট যদি ইনক্রিজ করে আপনার বাসা ভাড়াটা 152.709 পরিমাণ ইউনিট ইনক্রিজ করবে বাসা ভাড়ার পরিমাণ। সেম ভাবে যখন আপনার বাসার সাইজ এবং ডিস্টেন্স টু দ্য সিটি সেন্টার হচ্ছে আপনার কনস্ট্যান্ট, তখন যদি আপনার বেডরুম সংখ্যা একটা ইনক্রিজ করেন তখন আপনার বাসা ভাড়া ইনক্রিজ করবে 8727.492 টাকা। আবার যদি সেম ভাবে চিন্তা করাই, যখন আপনার বাসার সাইজ এবং বেডরুম সংখ্যাটা কনস্ট্যান্ট, তখন ডিসটেন্স টু দ্য সিটি সেন্টার যদি আপনার 1 ইউনিট ইনক্রিজ করে তখন আপনার বাসা ভাড়া কমবে 4613 টাকা। এবার কিন্তু কমবে কারণ মাইনাস আছে বলে। বুঝছি ভাই। এটা বুঝছেন, সবাই বুঝছেন? জি ভাই বুঝছি। আচ্ছা, তার তাহলে মানে আমরা ভাই এখানে মাল্টিপল যখন আমরা রিগ্রেশন করব তখন একটাকে যেটার সাথে আমি কম্পারিজন করতে চাচ্ছি ইন্ডিপেন্ডেন্টের সাথে, ওইটা বাদে বাকি সবগুলোকে আমাকে কনস্ট্যান্ট ধরে নিতে হবে। জি জি, জি ওকে, আমি এখানে সবগুলো এখানে বলছি, ইন্ডিকেটর ইফেক্ট এক্স অন ওয়াই। এই যে দেখেন আপনারা যেটা বলতেছিলেন যে সূত্রটা, এটা হচ্ছে এরকম, ধরেন আমি একটা এক্সপ্লেনেশন দিতেছি, y ইকুয়ালস টু 3.5, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু 3.5টা প্লাস 0.8x। এইখানে আমি যদি এটাকে এক্সপ্লেন করি, যখন x এর ভ্যালু 0 তখন y ইকুয়ালস টু কি হবে, 3.5 না? x যখন 0, y এর ভ্যালু তখন জি ভাই। 3.5, দ্যাট মিন্স হ্যাঁ হ্যাঁ। যখন x এর কোনো ভ্যালু থাকবে না তখন y এর রেজাল্ট আমরা পাবো 3.5। যখন x 1 ইউনিট ইনক্রিজ করবে, প্রতি 1 ইউনিট ইনক্রিজ করার জন্য x এর y ইনক্রিজ করবে 0.8 টাইমস। এটা বুঝতেছেন? এখানকার এক্সপ্লেনেশনটা একটু বুঝেন। জি ভাই এটা বুঝছি। ওকে, এটাই ছিল হচ্ছে সেই সূত্রটা। এই যে এখানে যদি আমি বলি এবার, যে দেখেন বিটা নোটটাকে বোঝানো হয় কনস্ট্যান্ট,
বিটা ওয়ানটা হচ্ছে এক্স এর কোএফিসিয়েন্ট, যে এক্স 1 ইউনিট ইনক্রিজ করলে ওয়াই কি পরিমাণ বাড়বে সেটাই হচ্ছে বিটা ওয়ান। আর ইউআইটা হচ্ছে পুরো মডেলটার একটা ইরোর পরিমাণ। ইরোর তো থাকতেই পারে, মডেলে ইরোর থাকবে, স্ট্যাটিস্টিক্স মানে ইরোর, ইরোর ছাড়া স্ট্যাটিস্টিক্স হয় না। ওকে, এরপরে যদি আমি জাস্ট দেখাই মাল্টিপল রিগ্রেশন, আমি এগুলো অলরেডি আপনাদেরকে দেখাই ফেলছি, সবগুলো জিনিসই দেখাই ফেলছি। ওকে, মডেল ডায়াগনস্টিক করার বিষয়টা দেখাইছি। এখন যদি আমি বলি কোরিলেশন আর রিগ্রেশনের মধ্যে পার্থক্য কি, কোরিলেশন জাস্ট বলে দিবে যে মডেলটা কতটুকু স্ট্রেংথ বা ডিরেকশনটা কোন দিকে। আর রিগ্রেশনের মাধ্যমে আমরা কি করতে পারতেছি, রিগ্রেশনের মাধ্যমে আমরা প্রেডিক্ট করতে পারতেছি যে অন্য যে ভ্যালুটা আমার এক্সিস্ট করতেছে না ওইখানে, সেই ভ্যালুটার জন্য হচ্ছে কি পরিমাণ ইনক্রিজ করতেছে সেই জিনিসটা আমরা প্রেডিক্ট করতে পারতেছি, তাই না? জি ভাই, মানে ইন্ডিপেন্ডেন্টের সাপেক্ষে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলোর অবস্থানটা জানতে পারতেছি। জি, তো এটাই হচ্ছে কাহিনী। কোরিলেশনে মূলত আমরা দুইটা ভেরিয়েবল ইউজ করতে পারি। আর রিগ্রেশনে তো আমরা দেখলাম লিনিয়ার রিগ্রেশনে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট, বাট মাল্টিপল সরি সিম্পল লিনিয়ারে। আর হচ্ছে মাল্টিপল রিগ্রেশনে কি করতে পারি, মাল্টিপল রিগ্রেশনে কি অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইউজ হয় না? জি ভাই, জি ভাই। ওয়ান ডিপেন্ডেন্ট একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। জি, ওকে, তাহলে আমরা এবার চলে আসি সেম জিনিস। জি বলেন, কেউ কিছু বলতে চাচ্ছেন? আচ্ছা ভাই, এই আগের স্লাইডে একটু যান। এই জায়গায় যে আগে এই যে পরেরটা মনে হয়, ওই যে টেবিলটা ভাই, হ্যাঁ এখানে এই যে ভেরিয়েবলে যে কোরিলেশনের ক্ষেত্রে দুইটা ভেরিয়েবলস লাগে বলতেছে আর কি। ইন্ডিপেন্ডেন্টে একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট যদি আমি ইউজ করি, তাহলে কি সেটাকে কোরিলেশন বলতে পারি না? না, কোরিলেশন বলতে পারি না। কোরিলেশন জাস্ট আমাদেরকে বলে স্ট্রেংথটা কেমন, যে একটা আরেকটার সাথে কি পরিমাণ রিলেটেড, নেগেটিভলি রিলেটেড নাকি পজিটিভলি রিলেটেড। এখান থেকে আপনি যেমন দেখেন, আমি রিগ্রেশনে তো প্রেডিক্ট করতে পারতেছি, তাই না? দেখেন ও আমি আচ্ছা, আপনাদেরকে, মানে কোরিলেশনের ক্ষেত্রে আমরা কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট এরকম কোনো কনসিডারেশনে নেই না। না না না, এখানে কোনো কনসিডারেশনই নাই এরকম। আচ্ছা আচ্ছা, বুঝছি, ঠিক আছে। ওকে, ওকে, নাইম ভাই, কাইন্ডলি একটু ইকুয়েশনটা আবার একটু ব্যাক করবেন প্রিভিয়াস স্লাইডে। বলেন। হ্যাঁ ফাইন। এখানে আমরা যদি কোনটা যদি মডেল রান করি, হ্যাঁ ইকুয়েশন যদি লিখতে যাই, তাহলে এখানে b1x যেটা আছে এটা কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই না? বিটা ওয়ান, ইন্ডিপেন্ডেন্ট এটা হচ্ছে বিটা বিটা ওয়ান ওয়ান। এক্স, এক্স এক্স হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ওকে, আর বিটা ওয়ান যখন হচ্ছে কোএফিসিয়েন্ট অফ এক্স। ওকে, যখন আমার মাল্টিপল কি থাকবে, হ্যাঁ, এই ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল থাকবে, তাহলে কি b1x b2x এরকম করে হবে নাকি? এই যে দেখেন এক্স্যাক্টলি। আমি এখানে দিয়ে দিচ্ছি, আমি এখানে দেখেন দিয়ে দিচ্ছি, বিটা নোটটা হচ্ছে কনস্ট্যান্ট, বিটা ওয়ান এক্স ওয়ান, বিটা টু এক্স টু, বিটা থ্রি এক্স থ্রি, এভাবে যেতে থাকবে। বুঝছি ভাই, বুঝছি এখন বুঝছি। ওকে, আচ্ছা আমি এখানে কিছু এক্সাম্পল দিয়ে রাখছি, মানে এক্সাম্পল বলতে সিনারিও দিয়ে রাখছি, যে সিনারিও সাপেক্ষে আমি আশা করবো আপনারা প্র্যাকটিস গুলো করতে পারবেন। আপনারা কতটুকু প্র্যাকটিস করতেছেন আমি আসলে শিওরলি বুঝতে পারতেছি না, বুঝছেন? কারণ আমি প্রত্যেকটা স্লাইডেই কিছু না কিছু প্র্যাকটিস করার মতো ইনফরমেশন দিয়ে রাখি আপনাদেরকে, যেগুলো আমি হয়তো বা জমা নিই না, বাট আমি চাই আপনারা ওগুলো প্র্যাকটিস করেন। আর হচ্ছে আমি অ্যাসাইনমেন্ট যেটা দিছি এটা ভালো মতো করে দেন, তাহলে হচ্ছে কি আমি বুঝতে পারবো, ধারণা পাবো একটা, যে আপনারা কোন জায়গাগুলোতে ঠিক মতো বুঝতে পারতেছেন বা কোন জায়গার কাজগুলো করতে পারেন নাই। তবে হ্যাঁ, এতটুকু সাজেস্ট করবো আমি আপনাদেরকে, আপনারা চাইলে ChatGPT বলেন বা যে কোনো এআই এর হেল্প নিতে পারেন। এআই এর হেল্প নেওয়া যায়, যেহেতু এখন এআই এভেলেবল, তাহলে কেন হেল্প নেবেন না? অবশ্যই নিতে পারেন। ওকে, তাহলে আমরা এবার চলে আসবো হচ্ছে নতুন পড়ায়, অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল টেকনিক্সে। মানে এখানে জাস্ট বেসিক কিছু জিনিস আছে, আমি যদি একটু আপনাদেরকে ধারণা দিই, সেটা হচ্ছে বাইনারি লজিস্টিক রিগ্রেশন। এতক্ষণ ধরে আমরা যেগুলো কাজ করতেছিলাম লিনিয়ার রিগ্রেশন, এগুলো কিন্তু ছিল হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য, ঠিক আছে?
আপনারা কি বুঝতেছেন? আমি একটু বললাম যে হচ্ছে আমরা যে লিনিয়ার ইকুয়েশনটা রান করছি, লিনিয়ার ইকুয়েশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা মাস্ট বি কন্টিনিউয়াস ভেরিয়েবল, ঠিক আছে? জি ভাই, বুঝছি। আচ্ছা, এখন আমরা যেটা শিখবো লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশনের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা হচ্ছে আপনার লজিস্টিক, মানে হচ্ছে এখানে ক্যাটাগরিক্যাল হইতে হবে মাস। এখন আমরা এখানে আমি যেটা রাখছি সেটা হচ্ছে বাইনারি লজিস্টিক, দ্যাট মিনস এখানে হচ্ছে আমার বাইনারি ডেটা থাকবে। আর আরো দুইটা জিনিস আছে, যে দুইটা জিনিস এখানে হয়তো ইনক্লুড করা নাই, আমি আপনাদেরকে দেখাই দিব। সেটা হচ্ছে একটা মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন আর একটা হচ্ছে অর্ডিনাল লজিস্টিক রিগ্রেশন। আমি এটা দেখাই দিব আপনাদেরকে। ওকে, তার মানে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এরকম, আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো হচ্ছে আপনার ক্যাটাগরিক্যাল হইতে পারে, কন্টিনিউয়াস হইতে পারে, এটার সাথে কোনো যায় আসে না। বুঝছেন? ওকে, আমি যদি এখন দেখাই আপনাদেরকে যে কি করতেছি আমরা এখানে, ওর্থ রেশিও সাপেক্ষে মূলত এটাকে এক্সটেন্ড করে থাকি। ওর্থ রেশিও যখন 1 তখন আমরা বলি নো ইফেক্ট। ওআরটাকে আমরা ওর্থ রেশিও বলি আর কি। ওআর যখন 1 এর থেকে বড় তখন আমরা বলি ইনক্রিজ ওর্থ। আর এটা আমি এক্সপ্লেনেশন করে দেখাচ্ছি আপনাদেরকে একটা সিচুয়েশনের সাপেক্ষে। উম, আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য ডেটা সেটে আমি অলরেডি দিয়ে দিছি, তাই না? আমি যত সম্ভব অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, দেখেন, ধরেন এরকম একটা সিচুয়েশন, এখানে হচ্ছে আমাদের পারচেজ ডিসিশন যেটা দেখতেছেন যে 1 1 0 1 0 1 0 দেখতে পাচ্ছেন না লাস্টেরটা? এটা হচ্ছে ধরেন আমাদের বাইনারি। বুঝতেছেন? নাই ভাই, পার্সেস ডিসিশন এটাকে একটু এক্সটেনশন করে দেখাবেন, মানে 1 1 1 এটা কি নরমাল সংখ্যা নাকি বা? না না না, এটা জাস্ট হচ্ছে আমি বলি, এখানে আমি জাস্ট 1 0 দিচ্ছি, তো আলটিমেটলি আমি এখানে লিখে নাই। 1 বলতে ধরেন আমি যদি বলে দিই এটাকে যে পারচেজ ডিসিশন 1 বলতে ইয়েস, আমি জাস্ট লিখে দিলাম। আমি যেহেতু প্র্যাকটিস ডেটা আমি কিছু লিখে নেই। 1 বলতে ইয়েস, 0 বলতে নো। ওকে, আমি যদি ধরেন এটা দিয়ে দিলাম তাহলে আমার কি হয়ে গেল? দেখেন, দেখতে পাচ্ছেন? ইয়েস নো ইয়েস নো ইয়েস। বুঝছি ভাই, এখন বুঝছি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের বাইনারি দুইটা ক্যাটাগরি যেহেতু। আচ্ছা ভাই, নাইম ভাই, জি এই বাইনারি কথা যখনই আসবে তখনই তো আমি এই ভ্যালু 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ তো রাখবো না ভাই? জি জি জি, তখনই আমি 0 আর 1 এর মধ্যে সীমাবদ্ধ চলে আসবো। তখন মানে তো আমি এখানে 2 ইউজ আচ্ছা, করতে পারবো না। আরেকটা জিনিস বলি, পারবেন 1 2 যদি ইউজ করেন তাও হবে। এসপিএসএস না, আসলে 1 2 যদি আপনি লেখেন, এসপিএসএস নিজে থেকে তখন ওটাকে 0 1 এ কনভার্ট করে নেয়, নিজের মতো করে কনভার্ট করে নিয়ে সে ওটাকে ওইভাবে কাজ করে দিয়ে দিবে আপনাকে। এসপিএসএস আবার এই সমস্যাটা নাই, মানে আপনাকে দুইটা ক্যাটাগরি থাকলেই হলো আপনার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তো দেখেন আমরা এখন এটা দিয়ে বাইনারি লজিক কিভাবে রান করতে পারি। অ্যানালাইজে যাব, অ্যানালাইজে যাওয়ার পরে আমরা যাব হচ্ছে রিগ্রেশন, দেন যাব হচ্ছে বাইনারি লজিস্টিক। অ্যানালাইজ, রিগ্রেশন, দেন বাইনারি লজিস্টিক, ঠিক আছে? যাওয়ার পরে আমি যদি ওকে করি, এরপর আমি বলবো কোনটা আমার বাইনারি ডেটা ছিল। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তো ওইটা, তাহলে পারচেজ ডিসিশনটা আমার বাইনারি, এটা ডিপেন্ডেন্টে দিয়ে দিব। বাকিগুলো ধরেন হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট। তো সাপোজ এইখানে দেখেন আমি তিনটা দিয়ে দিচ্ছি। এখানে এজটা কন্টিনিউয়াস, ইনকামটাও কি কন্টিনিউয়াস না? বাট এডুকেশন লেভেল কি কন্টিনিউয়াস? এডুকেশন লেভেল আমি দেখতে পাচ্ছি 1 2 3 4, দ্যাট মিনস আমি চারটা ক্যাটাগরি নিয়ে কাজ করছি এখানে। না ভাই, ওটা কন্টিনিউয়াস না। ক্যাটাগরিক্যাল। হ্যাঁ, তাহলে আমি এডুকেশনাল লেভেলটাকে আমি এখন যেটা করবো, এই যে ক্যাটাগরিক্যাল ডিভিশনে চলে যাব। ক্যাটাগরিক্যাল কোনটা? এই এডুকেশন লেভেল হচ্ছে আমার ক্যাটাগরিক্যাল, এটাকে আমি এই পাশে নিয়ে আসবো। নিয়ে আসে আমি এখানে ইন্ডিকেটর, কোনটা কি ইন্ডিকেটর ধরতে যাচ্ছে, আমি ধরেন ইন্ডিকেটর হিসেবে ফার্স্টটা দিয়ে দিলাম, চেঞ্জ। দেখেন এখানে এখন এটা ক্যাটাগরিক্যাল বলতেছে আর বাকিগুলো কন্টিনিউয়াসলি আছে অটোমেটিক। আমি যদি ওকে রান করে দেই তাহলে দেখেন যেটা হবে, আচ্ছা কন্টিনিউয়াস রাখলে কি হতো? কন্টিনিউয়াস রাখলে এডুকেশন লেভেলটাকে একটা কন্টিনিউয়াস ভেরিয়েবল হিসেবে চিন্তা করতে হবে। এখন যদি ক্যাটাগরিক্যাল, প্রত্যেকটা লেভেলের জন্য সে আলাদা করে আমাকে রেজাল্ট দেখাচ্ছে। দেখেন
এজ এর জন্য আমাকে দেখাইছে হচ্ছে বিটার ভ্যালু হচ্ছে 0.001011, ইনকামের জন্য 0.000, আবার এডুকেশন লেভেল ওভারঅল হচ্ছে আপনার একটা দেখাইছে, এডুকেশন লেভেলে ক্যাটাগরি যখন 1 তখন একটা দেখাইছে, এডুকেশন লেভেলে ক্যাটাগরি যখন 2 তখন একরকম দেখাইছে, এডুকেশন লেভেলে ক্যাটাগরি যখন 3 তখন একরকম দেখাইছে। দেখতে পাচ্ছেন আপনারা? তবে এইখানে একটা জিনিস আপনাদেরকে বলি আমি, আমরা এখানে যখন এক্সপ্লেনেশন দিব আমরা এখানে বি দিয়ে দিব না, মানে বিটা দিয়ে দিব না, আমরা এক্সপ্লেনেশনটা দিব এক্সপেকটেশন অফ বি, লাস্ট কলাম যেটা, এটার সাপেক্ষে আমরা দিব। ভাই বিটা কি ওই ইকুয়েশন থেকে নেওয়া ওই বি? হ্যাঁ হ্যাঁ, ওই ইকুয়েশনের বি, বিটা। জি, বুঝছেন? নাইম ভাই কাইন্ডলি এটা একটু এক্সপ্লেইন করুন তো ভাই। আচ্ছা আমি বলি, দেখেন আমি বলতে পারি এরকম যে আমার এজ যখন 1 ইউনিট ইনক্রিজ করবে তখন হচ্ছে আমার, আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি ছিল, পারচেজ রেট যেটা ছিল, ওইটা হচ্ছে পারচেজ করার চান্সটা, মানে পারচেজ করার পরিমাণটা 1.011 টাইমস ইনক্রিজ করবে এজ এর জন্য, এজ যখন 1 ইউনিট ইনক্রিজ করবে তখন। বুঝছেন এটা? বুঝতেছেন? হ্যাঁ, যেটা বলছেন এটা বুঝছি ভাই। আচ্ছা এরপরেরটাতে দেখেন ইনকামটাও সেম। এডুকেশন লেভেলটাতে চলে আসি, এডুকেশন লেভেলের প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে চিন্তা করাচ্ছে। এডুকেশন লেভেলের প্রথমটাতে যদি বলি, এডুকেশন লেভেল যখন 1 নাম্বার ক্যাটাগরিতে ছিল, ওই ক্যাটাগরিটা যখন আপনার একটা, মানে একটা থেকে আরেকটা লেভেলে যাবে, ধরেন আমি কার পার্সপেক্টিভ চিন্তা করতেছি, এডুকেশন লেভেল একটা জিরো ছিল, এডুকেশন লেভেল জিরোর থেকে এডুকেশন লেভেল যখন আমি 1-এ যাব, তখন জিরোর তুলনায় আমার পারচেস করার চান্স 0.492 টাইমস ইনক্রিজ করবে, পারচেস করার চান্স। এডুকেশন লেভেল জিরোর তুলনায় এডুকেশন লেভেল 1-এ যখন যাব, জিরোর তুলনায় 1-এ। বুঝছেন? নাইম ভাই এডুকেশন লেভেল এখানে একটা মাইনাস আছে না ভাই পয়েন্টের আগে? হ্যাঁ, ওটা বিটার জন্য মাইনাস, বাট বিটার সাথে আমার সম্পর্ক না। আমি তো আমাদের বলতেছি যে আমরা হচ্ছে এখানে বিটাটা আসলে অন্যভাবে আসে, এই বিটার ক্যালকুলেশনের প্রসিডিউর আলাদা, আমরা হচ্ছে লাস্ট কলামটার দিকে তাকাবো। ওকে। আচ্ছা তাহলে এটা গেল এইভাবে প্রত্যেকটা এডুকেশন লেভেল 2টা যদি চিন্তা করি, এডুকেশন লেভেল 2টা হচ্ছে এডুকেশন লেভেল 0 থেকে যখন আমি এডুকেশন লেভেল 2-তে চলে যাব, তখন আমার পারচেজ করার চান্স 6.47 টাইমস হায়ার হবে। ও আচ্ছা, তার মানে ভাই এই যে এডুকেশন লেভেল জিরো যেটা ছিল তার সাপেক্ষে বাকি যে লেভেল গুলো আছে আমরা সেই সবগুলাকে লেভেলের কম্পেয়ার করতেছি। জি সবগুলোরই কম্পেয়ার করতেছি। আচ্ছা জি আচ্ছা। জি জি, তার মানে ক্যাটাগরি। জি বলেন। আচ্ছা, আমরা যদি এডুকেশন লেভেল 1 এর সাথে 2 বা 3 এ কম্পেয়ার করতে পারবো না? পারবেন, তখন ওই যে আমি যে একটু আগে দেখলেন না যে ক্যাটাগরিক্যালে ফার্স্টটাকে ইন্ডিকেটর হিসেবে ফিক্স করে দিচ্ছি আমি, দেখছেন না? ও হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে ওইটা আপনাকে চেঞ্জ তখন করতে হবে। চেঞ্জ করতে হবে। জি জি জি, থ্যাংক জি, ইউ। ওকে তাহলে আমরা হচ্ছে লজিস্টিক রিগ্রেশনটা বুঝছি। বাট ধরেন আমার ক্যাটাগরি ছিল দুইটা না, দুইটার বেশি ছিল, তখন আমি কি করতাম? আমি জাস্ট বলে দিই আপনাদেরকে, অ্যানালাইজ, দেন হচ্ছে রিগ্রেশন, তারপরে আমি যেতাম হচ্ছে অর্ডিনালে। যদি আমার ডেটাটা অর্ডিনাল ক্যাটাগরিতে থাকতো তাহলে আমি অর্ডিনালে যেতাম। আর যদি আমার ক্যাটাগরি দুই মানে অর্ডিনাল না বাট দুইয়ের বেশি ক্যাটাগরি, তখন আমরা যেতাম হচ্ছে মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন। ঠিক আছে? এই দুইটা সিচুয়েশন জানা রাখেন। বুঝছেন এটা? নাইম ভাই বিষয়টা একটু আরেকবার বলবেন? আচ্ছা আমি বলি, যখন ধরেন এই যে আমরা পারচেজ ডিসিশনটা নিয়ে করলাম, পারচেজ ডিসিশনটা হচ্ছে আপনার যে যখন দুইটা ক্যাটাগরি তখন আমরা হচ্ছে বাইনারিতে যাব, যখন দুইয়ের বেশি ক্যাটাগরি তখন আমরা চলে যাব হচ্ছে মাল্টিনোমিয়ালে, দুইয়ের বেশি ক্যাটাগরি হইলে। যদি ওই ক্যাটাগরি গুলাকে আপনারা অর্ডার করতে পারেন তখন আমরা হচ্ছে অর্ডিনাল লজিস্টিক রিগ্রেশনে চলে যাব।
ও আচ্ছা, জি ভাই বুঝছেন? বুঝতে পারছি। আচ্ছা, এই তিনটা হচ্ছে সিচুয়েশন গেল। এইবার আসি হচ্ছে আমরা আরেকটা জিনিসে, রিলায়েবিলিটি টেস্ট। রিলায়েবিলিটি টেস্ট হচ্ছে কি, ধরেন আপনারা ওই যে কিছু কোশ্চেনের ডেটা কালেক্ট করেন না এরকম যে একই টাইপের ডেটা বিভিন্ন প্রশ্ন করে করে বের করে আনার চেষ্টা করেন, বিভিন্ন স্ট্যান্ডার্ড কোশ্চেনিয়ার ফলো করে থাকেন, এরকম কেউ কখনো সার্ভে দেখছেন যে জি অনেকগুলো ভাই। প্রশ্ন একসাথে রাখছে যে ইয়েস নো, সরি, ধরেন লাইকার স্কেলে ডেটা নিতেছে বা এরকম কোন ইয়েস নোতে নিতেছে এরকম? এরকম কোন ডেটার সাথে আপনার পরিচিত, কোন সার্ভের সাথে? জি ভাই, জি আছে ভাই। প্রাইমারি ডেটা আমরা যখন কালেক্ট করি তখন কিন্তু মূলত আমাদের তো রিলেভেন্ট টেস্ট আগে করতেই হয়, যে ডেটাকে প্রসেস করার আগে। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের কাজ। রিলায়েবিলিটিটা মিন করে হচ্ছে ডেটাটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য। এমন কোন ডেটা যদি হয় যে ধরেন আপনি দুই জায়গায় ডেটা নিচ্ছেন, সাপোজ আমি যদি আমাদের ঢাকা ভার্সিটির ডাকসু নির্বাচন কেন্দ্রিক যদি বলি, ধরেন আপনি চিন্তা করলেন যে হচ্ছে জগন্নাথ হল, আমাদের যেটা হিন্দুদের হল, এখান থেকে আপনি ডেটা নিচ্ছেন যে কে জিততে পারে, আবার সেম টাইমে ধরেন আপনি যাই হচ্ছে শহীদুল্লাহ হল থেকে ডেটা কালেক্ট করছেন। এখন এই দুইটা কি রিলায়েবল, মানে হচ্ছে এই দুইটাকে ডেটা নিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনাদের রেজাল্ট আসবে এই দুইটা কখনো রিলায়েবল না, কারণ জগন্নাথ হল দেখবেন যে এক সাইডকে সাপোর্ট করতেছে, শহীদুল্লাহ হল আরেক সাইডকে সাপোর্ট করতেছে, মানে দুইটাই একদম টোটালি বিপরীত। টোটালি বিপরীত সিচুয়েশন কখনো আপনার রিলায়েবল ডেটা না। তাহলে আপনাকে জগন্নাথ হলকে আলাদা ক্লাস্টার হিসেবে চিন্তা করতে হবে, শহীদুল্লাহ হলকে আলাদা ক্লাস্টার হিসেবে চিন্তা করতে হবে, তারপরে ওটাকে অ্যানালাইসিস করতে হতে পারে। মানে আপনি এটা দেখলেই বুঝতে পারবেন। আবার এখানে হচ্ছে আমাদেরকে বুঝতে হবে যে কোনটাকে, ধরেন আপনারা এরকম করে নিতেছেন যে পড়াশোনার পরিবেশে ধরেন সাউন্ড পলিউশনটা কিরকম ইফেক্ট ফেলতেছে। তো এইখানে ধরেন মানে কিরকম ইফেক্ট ফেলতেছে না, ইফেক্ট ফেলে এটাতে স্ট্রংলি এগ্রি করতেছেন। আবার পড়াশোনার পরিবেশে হচ্ছে খাওয়া দাওয়ার মান ভালো, এটা কতটুকু ইফেক্ট ফেলে এইখানে স্ট্রংলি এগ্রি। এই দুটোর মধ্যে পার্থক্য আছে না, মানে দুইটাতে কি স্ট্রংলি এগ্রি বলতে ভালো বোঝায়, নাকি একটাতে স্ট্রংলি এগ্রি বলতে ভালো বোঝাচ্ছে, একটাতে খারাপ বোঝাচ্ছে? বুঝছেন এটা সিচুয়েশনটা আমি কি কি বলছি? ভাই রিলায়েবিলিটি অ্যানালাইসিসটা কেন প্রয়োজন? এই যে বলতেছি যে হচ্ছে আমাদের ডেটাটা কতটুকু বিশ্বাসযোগ্য সেটা বের করার জন্য। আপনার ডেটাই যদি বিশ্বাসযোগ্য না হয় তাহলে তো ওই ডেটা নিয়ে আপনি মানে অ্যানালাইসিস করে কোনো লাভ নাই, তাই না? মনে করেন যে আমি যে একটা সার্ভে কন্ডাক্ট করতে চাই, হ্যাঁ, তো আমার কি সার্ভে ফর্মটা রেডি করার পরে কি আমার রিলায়েবিলিটি টেস্টের কি প্রয়োজনীয়তা আছে? অবশ্যই। কেন, তাহলে আমি বলতেছি দেখেন, আমি বলি যে ধরেন আপনি একটা সার্ভে রান করতেছেন, তো আপনারা সার্ভেটা এমন ভাবে করতেছেন যে এই সার্ভেটা বিশ্বাসযোগ্যতাই থাকতেছে না। কারণ আমরা কখনো পুরোপুরি 100% র্যান্ডমলি একটা সার্ভে রান করতে পারি না। পারে কিছু কিছু অর্গানাইজেশন পারে, ওই অর্গানাইজেশনেরও সীমাবদ্ধতা আছে, বাট পার্সোনালি যদি আপনি কোনো সার্ভে রান করেন এটা কখনো আপনি 100% র্যান্ডমাইজড ওয়েতে করতে পারবেন না, কখনোই না। এই যে আমরা অনলাইনে করি, আমরা অনলাইনে পোস্ট করে দিয়ে দিই, অনলাইনে পোস্ট করে দিলে কি সেটা 100% সার্ভে ভালো হইলো? কখনোই না। না, কারণ র্যান্ডমাইজেশনের পুরো জিনিসটাই আলাদা রকম। এই জিনিসগুলো আমি বুঝাবো নেক্সট দিন, আমি প্রজেক্ট যখন করবো তখন আমি এই জিনিসগুলো ভালো মতো বুঝাবো আশা করি। মানে আজকে আমি নাই জাস্ট ভাই, বলি। জি বলেন। আমার কোয়েশ্চেনটা এই জায়গায়, আমরা যখন কোন একটা রিলায়েবিলিটি টেস্ট যখন করতে যাই, আমরা র ডেটা পাওয়ার পর এটাকে তো আমাকে প্রসেস করতে হয়, ক্লিনিং করতে হয়। কারণ আমি র ডেটা পাওয়ার পর যদি আমি রিলায়েবিলিটি টেস্টটা করে তখন রেজাল্ট আসবে ইউজুয়ালি এক ধরনের। অপরদিকে আমি যখন আউটলায়ার সবগুলো ডিটেক্ট করার পর বা রিপ্লেস করার পর অথবা ওমিট করার পর যখন আমি একটা পিওর ডেটা নিয়ে কাজ করবো তখন রিলায়েবিলিটি রেজাল্টটা তো অন্যরকম আসে, তাই না? হ্যাঁ, আমাকে ক্লিন করার পরেই বের করতে হবে। ওঠাই। ক্লিন করার পরেই আমাদেরকে বের করতে হবে, এটা নিয়ে সমস্যা না, বাট ওই যে বললাম তারপরেও দেখবেন যে এদিক ওদিক হতে পারে, তখন আপনাকে বিভিন্ন ভাবে চেঞ্জ করতে হতে পারে। না, ডেটা ক্লিনিং এটাতে কিন্তু একটা সমস্যা ছিল, মাইনর মানে মেজর লেভেলের আমাদের নিজেরও হয় বা এখনো হয়, যেটা আপনাকে রিকোয়েস্ট করছিলাম একটা মনে হয় আমি, হ্যাঁ, হ্যাঁ। ওই আউটলায়ার ডিডাকশনের কি এটা একটু দেখাই দেওয়ার জন্য। আমি হচ্ছে সমস্যা নেই। ও আচ্ছা, আমি সরি আজকে আবারও ভুলে গেছি। মানে আচ্ছা, আমি কি একটা কাজ করবো নাইম ভাই, যদি আপনার কোনো অসুবিধা না হয়, আমি একটা বলেন। আমার ডেটা কালেক্টেড আছে, হ্যাঁ, হুম। ওটাকে কোনোভাবে আমি আপনাকে শেয়ার করবো। আপনি শেয়ার করতে পারেন। আমরা আজকে এটা নিয়ে বসবো না, যদিও আমরা বসলেও হচ্ছে নেক্সট যেদিন প্রজেক্ট নিয়ে করবো তাহলে আমরা আপনার ডেটার উপরে প্রজেক্ট নিয়ে করতে পারি আপনি যদি চান। না, আমি জানি এটাতে আউটলায়ার মানে অনেক আছে আর কি, আমি যেহেতু এটা অন্য থেকে হেল্প নিয়ে করছিলাম, আমার শেষ সময় জিনিসটা ভালোভাবে ক্লিয়ার হয়নি। আউটলায়ার বললাম তো ও আচ্ছা, এখন এখানে ডিপেন্ড করবে আউটলায়ার ডিটেকশনে ওই যে ডোমেইন এক্সপার্টাইজ লাগে কিন্তু।
লাইক আপনি যে ডোমেইনের উপর ডেটা কালেক্ট করছেন এই ডোমেইন সম্পর্কে যদি আমার খুব বেশি ভালো ধারণা না থাকে, মানে জাস্ট স্ট্যাটিস্টিক্যাল থিংকিং দিয়েই আপনি বের করতে পারবেন না আলটিমেটলি। আচ্ছা, যদি এরকম হয় তাহলে কাইন্ডলি আপনি আপনার দিক থেকে প্রিপেয়ার করে দিতে পারেন, সমস্যা আচ্ছা, নেই। সমস্যা নেই, ঠিক আছে। আমরা একটা কথা বলবো, তাহলে আমরা একটু রিলায়েবিলিটি টেস্ট নিয়ে দেখি আরেকটু। দেখেন, আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্রনবিচ আলফার মাধ্যমে আমরা কম্পেয়ার করব। আলফার ভ্যালু যখন 0.9 এর থেকে বেরি তখন আমরা বেশি, তখন আমরা বলতে পারবো এক্সিলেন্ট, দ্যাট ইজ এটা নিয়ে আমাদের অ্যানালাইসিস করাটা অনেক ভালো। যদি কম হয় তখন আমাদের অ্যানালাইসিসে একটু হলো এদিক ওদিক হয়, লাইক অ্যানালাইসিস করাটা ঠিক না এরকম কিছু। তো এরকম কিছু জিনিস আমি বলে দিছি, আমরা কিভাবে করতে পারি সেটা একটু দেখাই। অ্যানালাইজ স্কেল রিলায়েবিলিটি অ্যানালাইজ, আমি একটু দেখাই দেই। দেখেন, এই যে ধরুন Q1, Q2, Q3, Q4, Q5, এই 5টা ডেটা আমি কালেক্ট করছি। তো এই 5টা ডেটা আমাকে রিলায়েবিলিটি টেস্ট করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? অ্যানালাইজ, দেন স্কেল, দেন রিলায়েবিলিটি অ্যানালাইজ। অ্যানালাইজ, নাইম ভাই, স্কেল। এটাকে মার্ক করতে হয়? না, না, মার্ক করার কোনো প্রয়োজন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন, কোনোটাতেই মার্ক করতে হয় না। তাহলে আমাদেরকে যেতে হবে অ্যানালাইজ, দেন স্কেল, দেন রিলায়েবিলিটি অ্যানালাইসিস। যাওয়ার পরে আমাদেরকে এখানে বলে দিতে হবে কোন কোন ভেরিয়েবল গুলোকে চাই। আমি 5টাকে মার্ক করে নিয়ে এই যে এইখানে নিয়ে আসলাম। এরপরে ধরেন আমি যদি 5টা কি আমার আইটেম ছিল নাকি 5টা আমার রেটিং ছিল, আমি চাইলে রেটিংও দিতে পারবো। একই জিনিস আলটিমেটলি, আলাদা কিছু না। রেটিং হলে রেটিং এর মতো চিন্তা করবে, এটাই। ওকে করে দিলাম। ধরেন আমার এখানে রিলায়েবিলিটি অ্যানালাইসিস এর ভ্যালু কি আছে তো দেখেন। কেপার ভ্যালু আসছে হচ্ছে 0.004। এখান থেকে হচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই, উম, ও আচ্ছা, এটা হচ্ছে রেটিং এর সাপেক্ষে আসে, আমরা রেটিং দিয়ে করবো না এটাকে। এটা বেটার হচ্ছে আমাদের আইটেম হিসেবে করা। রেটিং দিয়ে করলে আপনাদের এক্সপ্লেন করতে সমস্যা হবে। দেখেন, এই যে ক্রনবিচ আলফার ভ্যালু আছে 0.050, এটা দেখতে পাচ্ছেন? তার মানে জি এটা ভাই। এটা এটা কিন্তু অনেক কম ভ্যালু। এই অনেক কম ভ্যালুটা হচ্ছে মানে 5%। 5% মানে এই ডেটা নিয়ে আমি অ্যানালাইসিস করতে পারবো না, বুঝছেন? ক্রনবিচ আলফার ভ্যালু তার মানে ওইখানে আমার কোনো কোডিং করতে ভুল হয়েছে, আমি পজিটিভ নেগেটিভ এর মধ্যে গুলাই ফেলছি কিছু, বা আমার ডেটার মধ্যে কোনো সমস্যা আছে, বা আমি ডেটা কালেকশন করার সময় কোনো ঝামেলা করছি, এই জাতীয় ইস্যুর জন্য আমার এখানে এটা আসে। তার মানে এইটা যখন আমি শো করব তখন আমি বলতে হবে আমাকে যে আমার সার্ভেটাই আমি রান করতে, মানে আমার ডেটা কালেকশনই ভুল, তার মানে আমি এই ডেটা নিয়ে কোনো কাজ করতে পারবো না, ফার্দার কোনো অ্যানালাইসিস করতে পারবো না। ঠিক আছে? নাইম ভাই, ডেটা ক্লিনিং করলে তো এটা ঠিক হয়ে যাবে, তাই না ভাই? ঠিক সব সময় হবে এমনও কিন্তু না। কিছু সময় ঠিক করা যায়, বাট সবসময় ঠিক করা যায় না। কারণ দেখা যায় কিছু ডেটাই আপনি কালেক্ট করছেন ভুলভাবে, তখন তো আপনি ওটাকে ঠিক করতে পারবেন না। আপনি তো মানুষের ডেটা চেঞ্জ করতে পারবেন না। আপনি সর্বোচ্চ ডেটাটাকে এদিক ওদিক সেদিক করতে পারবেন। বুঝছি ভাই। ওকে, তারপরে যদি আমরা চলে আসি রিলায়েবিলিটি অ্যানালাইসিস, গেল টাইম সিরিজ অ্যানালাইসিস। আমি একটু কনসেপ্টটা বলে দিই টাইম সিরিজ অ্যানালাইসিসটা কি। ধরেন বিভিন্ন টাইম পয়েন্টে আমরা ডেটা কালেক্ট করছি, একই টাইপের ডেটা। ধরেন আমি হচ্ছে আপনাদের হাইট কালেক্ট করতেছি এখানে। ধরেন ক্লাস 10 এর একটা ক্লাসে যাই, আমি হাইট কালেক্ট করতেছি। তো ক্লাস 10 এ একবার হাইট কালেক্ট করলাম, ধরেন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে একবার কালেক্ট করছি, সেকেন্ড ইয়ারে একবার কালেক্ট করতেছি, 3 বছর কালেক্ট করছি বা আরো কয়েক বছর। তারপরে আমি এটাকে নিয়ে কাজ করতে যাচ্ছি, বা স্টক প্রাইস নিয়ে চিন্তা করতেছি। এই জাতীয় জিনিসগুলো নিয়ে যখন চিন্তা করবো তখন আমাকে টাইম সিরিজ নিয়ে চিন্তা করতে হবে। টাইম সিরিজে আমরা ট্রেন্ড দেখতে পারি। ট্রেন্ড হচ্ছে ধরেন এই কয়েক মাসের ডেটার উপর বেসিস করে আমি ধরেন 50 বছর পর কি হইতে পারে সেরকম একটা প্রেডিকশন দিব। এটা হচ্ছে ট্রেন্ড। সিজনালিটি হচ্ছে প্রতি সিজনে কিরকম রেসপন্স আসতে পারে, এরকম একটা জিনিস। ধরেন এই সিজনে এরকম এই জিনিসটা ভালো বিক্রি হচ্ছে, এরপরে সিজনে কোনটা ভালো বিক্রি হতে পারে, এরকম জিনিস। এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। এগুলোর বিভিন্ন টেকনিক আছে। MA হচ্ছে মুভিং এভারেজ, AR হচ্ছে অটো রিগ্রেসিভ, আরিমা, এক্সপোনেনশিয়াল, এগুলো মেথড। এগুলো মেথড নিয়ে আপনাদের জানার খুব একটা প্রয়োজন পড়বে না আশা করি। আমরা সবসময় আরিমা মডেল ইউজ করি, ARIMA। তো এটা নিয়ে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, এখানে হচ্ছে কিভাবে করতে পারি। অ্যানালাইজে যেতে হয়, দেন ফরকাস্টিং, দেন ক্রিয়েট মডেল। মানে জাস্ট মডেলটা ক্রিয়েট করতে হয়। আপনাদের মনে হয় না খুব বেশি এটা নিয়ে কাজ আছে, আমি যেন এটা দেখাবো না কারণ আমাদের সময় বেশি নাই। তো জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে এখানে যেহেতু বলে দিচ্ছি, অ্যানালাইজে যাওয়ার পরে ফরকাস্টিং, দেন ক্রিয়েট মডেল। একটু জাস্ট উপরে উপরে বলে দিই। অ্যানালাইজ, এই যে ফোরকাস্টিং, দেন হচ্ছে ক্রিয়েট মডেল।
ঠিক আছে? ট্র্যাডিশনাল মেথডে টেম্পোরাল কজাল মডেল যেটাই আপনি মন চায়। তো ধরেন হচ্ছে আমি এখানে যাওয়ার পরে আমাকে এখানে ডেটাটাকে বলে দিতে হবে, ডেটাটাকে বলে দিয়ে কোনটা ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট এই জাতীয় জিনিসগুলো আমাকে বলে দিতে হবে, তাহলেই আমার মডেলটা ডান হয়ে যাবে। এরপরে জাস্ট হচ্ছে ওটাকে রান করে দিবেন। সিনারিওতে ভালো ভালো মানে কোন কোথায় কি আপনি প্যাটার্ন দেখলে বুঝতে পারবেন। যদি আমি হচ্ছে গ্রাফ দেখে দুই একবার বুঝাই আপনাদেরকে, আমি এগুলা না দেখাই, আমি একটু টাইম সিরিজের একটা গ্রাফ দেখাই যেটা আপনাদের কাজে লাগবে। দেখেন সাপোজ এই ডেটাটার দিকে একবার তাকান। কোনটা দেখাবো? ধরেন এই ডেটা দেখতে পাচ্ছেন, এই যে এই ডেটাটা, জি ভাই। ডেটা দেখেন তো প্রথম দিকে গুলো মোটামুটি ঠিক মতো যাইতে যাইতে ওই যে হচ্ছে জানুয়ারি 5 তখন দেখেন তো পিক হইতে শুরু করছেন না? জানুয়ারি 7 একদম হাইয়েস্ট পিকে চলে গেছে না? জি ভাই। হ্যাঁ। তো এই জাতীয় জিনিসগুলো যখন হইতেছে এটাকে এইগুলা হচ্ছে আমরা টাইম সিরিজের মাধ্যমে দেখতে পারি। এই যেমন এটাতে দেখেন এখানে একটা পিক আছে, পরে হচ্ছে 20-এর দিকে একটা বড় পিক গেছে। এই জাতীয় জিনিসগুলো আমরা দেখতে পাই। এগুলো হচ্ছে টাইম সিরিজের বিভিন্ন রকম গ্রাফ। এই গ্রাফগুলো দেখে আমরা বুঝতে পারি যে কখন কোন সিচুয়েশনে কি গেছে না গেছে। আর কোনো ভালো গ্রাফ দেখতেছি না আসলে। মানে আপনারা কি বুঝতেছেন যে এই গ্রাফ দেখে কিনা আমরা কিভাবে কি বুঝতেছি যে কোন সময়ে কোন সিচুয়েশন গেছে এরকম কিছু? ভাই গ্রাফটা বুঝিনি আপনার কথা, আরেকবার প্লিজ। এই গ্রাফটা কেন দেখাচ্ছেন ভাই এটার দ্বারা? হচ্ছে কি আচ্ছা আচ্ছা অ্যাপ্লিকেশনটা মানে আচ্ছা আচ্ছা পুরোভাবে বুঝতে কষ্ট হচ্ছে আর কি। এটা হচ্ছে টাইম গ্রাফটা বুঝছি সিরিজের মানে ডেটার, টাইম সিরিজের ডেটার জন্য আমরা এইভাবে কাজ করি। ধরেন আপনার কাছে টাইম সিরিজ ডেটা আছে, তো আপনি দেখতে চাচ্ছেন যে জানুয়ারি মাসে একটা প্রোডাক্ট কিরকম সেল হয়েছে, ফেব্রুয়ারি মাসে একটা প্রোডাক্ট কিরকম সেল হয়েছে, মার্চ মাসে একটা প্রোডাক্ট কিরকম সেল হয়েছে, আপনি এটা দেখলেন। এইভাবে 12 মাস দেখলেন, 12 মাস দেখার পরে আপনি চাচ্ছেন এই 2025 সালের 12 মাসের উপর বেসিস করে সামনের 2026 সালের 12 মাসে কিরকম কি হইতে পারে, এরকম কিছু আমরা প্রেডিক্ট করতে পারি না? যে জি ভাই পারি। 25 সালের উপর বেসিস করে 26 সাল প্রেডিক্ট করবো। তো এই কাজটা করার জন্য মূলত হচ্ছে আমরা এটা কাজ করতে পারি। বুঝছেন? বুঝছি ভাই। হ্যাঁ, এটাই জাস্ট এখানে আপনাদের এটা নিয়ে খুব একটা কাজ নাই, ওই জন্য আমি ওটাকে আর অত ডিটেলস দেখাইলাম না। মেইনলি আমার মনে হয় আমরা ক্লাস শেষ করে ফেলছি, থিওরিটিক্যাল ক্লাসগুলা। তো এতটুকুর মধ্যে এখন যা যা আমরা পড়লাম এগুলোর মধ্যে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা এখন করতে পারেন। বলেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন, নাহলে আমরা মনে হয় শেষ করতে পারি। আর অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা আমি দিছিলাম, কাইন্ডলি সবাই একটু ফিল আপ করে ফেলবেন। নেক্সটে কোনো অ্যাটেন্ডেন্স থাকবে না, আমি আশা করতেছি নেক্সট ক্লাসটা হচ্ছে 25 বা 26 বা তারপরে হবে আর কি, এখনই না। তো তার মধ্যে হচ্ছে আমি মনে হয় আরো আপনাদেরকে 2 থেকে 3টা অ্যাসাইনমেন্ট দিব, মানে অ্যাসাইনমেন্ট আমি দিব, আপনারা অ্যাসাইনমেন্ট গুলো ক্লাসরুমে পেয়ে যাবেন। অ্যাসাইনমেন্ট গুলো ঠিক টাইমে সাবমিট করবেন, এন্ড আমি আশা করবো অ্যাসাইনমেন্ট গুলো ক্রস চেক করে আপনাদেরকে জানাইতে। ঠিক আছে? নাই ভাই, একটা জি রিকোয়েস্ট আছে ভাই। জি অবশ্যই। আপনার আমরা যে ক্লাসগুলো করছি এগুলো যদি কাইন্ডলি একটা প্লে লিস্টে করে দিলে একটু আমাদের জন্য দেখতে বা বারবার ইজি হয় আর কি। আচ্ছা ঠিক আছে, যেটা এটা আপনি হচ্ছে আগের ব্যাচে যেটা করেছিলেন। হ্যাঁ ওইরকম আগের বেচেরটা হচ্ছে পাবলিক করা হয়েছিল, এটা হচ্ছে পাবলিক করা নাই। এই যে ক্লাসগুলো যাইতেছে এগুলো শুধুমাত্র আপনাদের কাছে অ্যাক্সেস আছে। তো সমস্যা নাই, আমি হচ্ছে আচ্ছা, ওটা একটা প্লে লিস্ট করে আপনাদের হচ্ছে গুগল ক্লাসরুমেই দরকার হলে সবগুলো লিঙ্ক একসাথে করে দিয়ে দিব, তাহলে হবে আপনারা কপি করে রাখতে পারবেন। ওকে, তাহলে আমার মনে হয় আজকে আমরা শেষ করতে পারি আমাদের আজকের ক্লাস। ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা যুক্ত থাকছেন। পুরা একটা বলা যায় অনেক শর্ট টাইমের মধ্যে আমরা অনেক কিছু করে ফেলছি। তো এই জিনিসগুলো মাথায় রাখেন, প্লাস কাজ করেন, কাজ করলে আরো বেশি শিখবেন, এটা হচ্ছে সবসময় মাথায় রাখবেন। ঠিক আছে?